আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকটি ক্লাস, আমাদের আরেকটি ভার্চুয়াল ক্লাস। এই ক্লাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে। সেই ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ক্লাসটি শুরু করার আগে আমি একটু খুবই আ কি বলা যায়, খুবই দুঃখ ভারাক্রান্ত মনে স্মরণ করতে চাই যে আমরা একজন শিক্ষার্থীকে হারিয়েছি। আমাদের আমাদের বিভাগেরই শিক্ষার্থী রবিন হালদার। রবিন হালদারকে আ আপনি আমি খুব ভালো চিনি। আমাদেরই খুব আপনজন, খুব ভালো ছেলে। তাকে আমরা হারিয়েছি। আমি আজকের ক্লাসের শুরুতেই রবিন হালদারের আত্মার শান্তি কামনা করছি। আ সে যাতে ভালো থাকে। আমাদের মাঝে থেকে অত্যন্ত দুঃখজনকভাবে রবিন হালদার আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমি কামনা করি যে রবিন হালদার আ পরপারে ভালো থাকেন। তো সেই কামনা জানিয়েই ক্লাসটি শুরু করা। তো আশা করি আপনারা সবাই এই এই বাজে বাজে সময়ের মধ্যে, এই প্যান্ডেমিক এর মধ্যে আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই সুস্থ আছেন। আ আমি আপনাদের সুস্থতা কামনা করছি। আর ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের একটা দীর্ঘ বিরতির পরে ক্লাস, ঈদের ছুটি, লকডাউনের মধ্যেও আমরা ক্লাস করিনি কিছুদিন। যদিও আমরা আমাদের কোর্সের বেশিরভাগ ক্লাসই করে ফেলেছি। সেটা আবার একদিক থেকে ভালো যে আমাদের কোর্সের পড়াশোনাটা মোটামুটি মোটামুটি এগিয়েছে। আমরা হয়তো আর খুব সামান্য ক্লাস ২-৪ টি ক্লাস করলেই হয়তো আমরা আমাদের পুরো কোর্সটি হয়তো শেষ করে ফেলতে পারবো আর। তো যাই হোক, তো এই ক্লাসে আপনারা এসেছেন। সবাইকে আ শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর শুরুতেই বলছি যে আমরা আজকে পড়ব যে আমাদের মুক্তিযুদ্ধের সময়ে আমরা যেহেতু মুক্তিযুদ্ধের সময় সাংবাদিকতা নিয়ে পড়ছি, আমাদের টপিকটা যেহেতু এখন, আমরা ২ জন সাংবাদিকের কথা পড়ব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অনেক দেশি বিদেশি সাংবাদিক অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে। তো সেই সেই অবদানের কথা আমরা অলরেডি কিছু পড়েছি। তবে ২ জন সাংবাদিকের কথা আমরা বিশেষভাবে আলাদা করে গুরুত্ব দিয়ে পড়ব। একজনের নাম হচ্ছে সাইমন জন রিং, তার নাম। আরেকজনের নাম হচ্ছে অ্যান্টনি মাসকারেনহাস। এই ২ জন সাংবাদিক, এই ২ জন বিদেশি সাংবাদিক অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে, অত্যন্ত কষ্ট করে, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, কষ্টসাধ্যভাবে, অ্যা ত্যাগ স্বীকার করে বাংলাদেশের ঘটনা প্রবাহের সংবাদ সংগ্রহ করেছেন, প্রকাশ করেছেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমি বলব অনবদ্য অবদান রেখেছেন। কারণ মুক্তিযুদ্ধে জনমত তৈরি করার ক্ষেত্রে সংবাদপত্রের এই প্রতিবেদনগুলো বিশেষভাবে কার্যকর ছিল, বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। তো এই যে অবস্থা, অর্থাৎ সংবাদপত্রের মাধ্যমে জনমত তৈরি, এই যে পরিস্থিতি, তো এই কাজের জন্য তারা বিশেষভাবে ভূমিকা রেখেছিলেন। তো বিশেষভাবে যারা ভূমিকা রেখেছিলেন তাদের মধ্য থেকে আমরা ২ জন, তাদের কথা একটু আগে বললাম, সাইমন জন ড্রিং এবং অ্যান্টনি মাসকারেনহাস। তারা কিভাবে অবদান রেখেছিলেন, তারা কিভাবে ত্যাগ স্বীকার করেছিলেন, তারা কিভাবে প্রতিবেদন তৈরি করেছিলেন, তারা কি প্রতিবেদন তৈরি করেছিলেন, এই বিষয়গুলো আমরা পড়ব। তো আজকে আমি শুরু করতে চাই সাইমন জন ড্রিংকে দিয়ে। আপনারা কি একটা স্লাইড দেখতে পাচ্ছেন কি? জি স্যার। জি স্যার। আচ্ছা। আচ্ছা। এখানে খুবই স্পষ্ট করে বলা হচ্ছে সাইমন জন ড্রিং স্ট্রাগল ফর দ্য জেনোসাইড নিউজ রিপোর্ট ইন 1971 ইন ঢাকা। অর্থাৎ ১৯৭১ সালে সাইমন জন গ্রিন তিনি তিনি প্রতিবেদন তৈরি করার সময় কিভাবে ত্যাগ স্বীকার করেছিলেন তারই একটি তারই একটি বর্ণনা আমরা পড়ব। আচ্ছা, তার একটি বর্ণনা পড়ব। তো সেই বর্ণনা সেই বর্ণনা পর পড়তে এসে আপনারা একটু ভালো করে স্লাইডটা মনে হয় দেখতে পাচ্ছেন। আমি আরেকটু আগে এগিয়ে নিই। হ্যাঁ, এটা হচ্ছে সাইমন জন গ্রিন এর একটা ছবি। 1971 এ তাকে দেখতে যেমন ছিল এমন সেই একটা ছবি। এই ছবিটি টেলিগ্রাফি ছাপা হয়েছিল। পরের দিকে আসি। স্লাইডটা কাজ করছে না। একটু, হ্যাঁ? হ্যাঁ, এখানে ১ম স্লাইডটাতে সাইমন জন ড্রিং এর
পরিচিতি বলা আছে, তিনি একজন অ্যাওয়ার্ড উইনিং ব্রিটিশ জার্নালিস্ট, টেলিভিশন প্রোডিউসার হিসেবে কাজ করেছেন, প্রেজেন্টার হিসেবে কাজ করেছেন, কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। এবং আপনারা খুব ভালো করে জানেন বাংলাদেশে যে আ বাংলাদেশে যে সম্প্রচার সাংবাদিকতার বিকাশ, বাংলাদেশে যে সম্প্রচার সাংবাদিকতার যে বড় একটা পরিসর, এই পরিসর তৈরি করার ক্ষেত্রে, এই বিকাশের ক্ষেত্রে সাইমন জন ব্রিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনারা জানেন তিনি আ ২১শে টেলিভিশনের সিইও ছিলেন। ২১শে টেলিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সেক্ষেত্রে তার ভূমিকা একেবারেই অবিস্মরণীয় বাংলাদেশের সম্প্রচার সাংবাদিকতার ক্ষেত্রে। তিনি রয়টার্স এর জন্য কাজ করেছেন, টেলিগ্রাফের জন্য কাজ করেছেন, বিবিসি রেডিও, বিবিসি টিভির জন্য কাজ করেছেন। তিনি সাংবাদিক হিসাবে মাঠে অন্তত ৩০ বছর কাজ করেছেন। সেই কথাটা ওখানে বলা আছে। এবং সারা বিশ্বের অনেকগুলো যুদ্ধ, রেভলিউশন মানে বিপ্লব, এবং সারা বিশ্বের সংঘাত সংকুল যে সকল ঘটনা প্রবাহ, এই বিষয়গুলো নিয়ে তিনি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করেছেন। সামনের দিকে আসি। সাইমন জন ব্রিং ১৯৭১ সালে তিনি ছিলেন মূলত কম্বোডিয়াতে। এই কম্বোডিয়াতে তখন গৃহযুদ্ধ চলছিল। কম্বোডিয়ার গৃহযুদ্ধের খবর সেখানে তিনি কাভার করছিলেন। তখন তার এডিটর তাকে ফোন করে বলে যে, "ঢাকাতে একটা বড় ঘটনা ঘটছে। মনে হয় সেখানে একটা যুদ্ধ শুরু হবে। তো তুমি সেটা কাভার করতে চাও কিনা?" তো সাইমন জন ব্রিং তাতে খুব রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পরে তিনি সেখান থেকে আসলে কম্বোডিয়া থেকে পরে এয়ার টিকেটের মাধ্যমে তখন কলম্বো, করাচি হয়ে তিনি ঢাকায় আসেন। তো তিনি ঢাকায় কখন আসেন? তিনি ঢাকায় আসেন মার্চের 1st উইক। ১৯৭১ সালের মার্চের 1st উইক, যখনই আ অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেছে পুরো ঢাকাতে, পুরো বাংলাদেশে, তখন তিনি আ ঢাকায় আসেন। এবং গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে তিনি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ তিনি কাভার করেছিলেন। অর্থাৎ ৭ই মার্চের ভাষণ আপনি খেয়াল করে দেখবেন, আপনার যদি কেউ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটা যদি কেউ একটু ভালো করে দেখেন, সেখানে দেখবেন যে সাংবাদিকরা বসে আছে এমন একটা ছবি দেখা যায়। সেখানে সাইমন জন ব্রিং ছিলেন। তো আমি যখন সাইমন জন ব্রিং এর ইন্টারভিউটা করেছিলাম বড়, আপনারা জানেন সাইমনকে নিয়ে আমার একটা ছোট্ট বইও আছে। খুব সামান্য একটা বই। তো তখন সাইমন বলছিল যে সে এই সমাবেশে যাওয়ার পরে সে তো তখন বাংলা ভাষা বুঝতো না। বাংলা ভাষা তো তার পক্ষে বোঝা সম্ভবপর ছিল না এত অল্প সময়ের মধ্যে। বাংলা ভাষা সে বুঝতো না। তার একজন ছিল, আ ও দোভাষী ছিল। তখন দোভাষী তার পাশে ছিল না। তবে সে আমাকে বলেছিল যে ৭ই মার্চের ভাষণে মানুষের যে উচ্ছ্বাস, ৭ই মার্চের ভাষণে মানুষের যে উন্মাদনা, ৭ই মার্চের ভাষণে মানুষের যে অংশগ্রহণ, এটা দেখার পরে সাইমন ব্রিং তিনি উপলব্ধি করেছিলেন যে বাংলাদেশে চূড়ান্ত ফলাফল নির্ধারণী কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। বাংলাদেশে চূড়ান্ত ফলাফল নির্ধারণী কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। এবং সেটা তাকে পরবর্তীতে তার রিপোর্টিং করার ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করে। কারণ সে পালসটা, অর্থাৎ একটা ঘটনা প্রবাহের প্রেক্ষাপট এবং পালস, এই দুটো তিনি ৭ই মার্চের ভাষণের সেই সমাবেশ থেকেই বুঝতে পারেন। ওকে। এখন আসেন আমরা 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 যে স্লাইডটা পাচ্ছি, এই স্লাইডটাতে দেখা যাচ্ছে যে সাইমন জন ব্রিং ছিলেন সেই সকল সাংবাদিকদের মধ্যে অন্যতম যিনি যিনি উম যিনি অপারেশন সার্চলাইট সরাসরি প্রত্যক্ষ করেছিলেন। অপারেশন সার্চলাইট যখন শুরু হয়, এই অপারেশন সার্চলাইট যখন হয় তখন ঢাকাতে প্রায় ২০০ বিদেশি সাংবাদিক অবস্থান করছিলেন, যাদেরকে পরের দিনই ঢাকা থেকে বহিষ্কার করা হয়। সাইমন জন ব্রিং, মিশেল লরেন্ট সহ আরো অনেকেই যারা আসলে আ এই 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 আ ই হোটেলে একটু দূর থেকে দেখো একটু। যাও। তুমি একটু দূর থেকে দেখো। তোমার ডান্স ক্লাসে? না, ডান্স শেষ। আচ্ছা যাও একটু পড়াশোনা না, ওই যে কাদের ওই যে আগে যে মিস ম্যাচিং গিয়েছিল, হুম। ওই ম্যাচিং গুলো করে না। আমি তো করেছি।
আচ্ছা যা একটু করো, ওখানে করো, পাপা একটু ক্লাস নিচ্ছে। আমি তো করে ফেলেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আমি একটু বসে থাকতে চাই চুপ করে সত্যি প্লিজ বাবা ক্লাস নিচ্ছি তো, আমি বসে ক্লাস নিবো কিভাবে? আচ্ছা চুপ করে থাকো আপনি। তো এই যে এই 200 সাংবাদিক তাদেরকে 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 হয়েছে না। এই 200 সাংবাদিক তাদেরকে আসলে তো ঢাকা থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু আপনারা জানেন যে সাইমন জন ড্রিঙ্ক এবং মিশেল লরেন্স এই দুইজন কিন্তু রয়ে গিয়েছিলেন। তারা রয়ে গিয়েছিলেন এবং সেই রয়ে যাওয়ার পর থেকেই তারা সংবাদ সংগ্রহ করেছিলেন। এবং 25 মার্চ কাল রাতে আমি সাইমনকে জিজ্ঞাসা করেছিলাম, আমার বইটাতে তথ্যগুলো আছে। যাও না বাবা, তোমার তো ক্লাস হচ্ছে অনলাইনে। আমার ক্লাস আমার খুব আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা আমি সাইমনকে জিজ্ঞাসা করেছি, আপনাদের সমস্যা হচ্ছে, আমি সরি। না স্যার, স্যার আমাদের ভালো লাগতেছে। তো তো একটু একটু বলে রাখি এরকম যে সাইমনের ইন্টারভিউ যখন আমি করেছি, হ্যাঁ সাইমন ইন্টারভিউ যখন আমি করেছি তখন 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 সাইমনকে জিজ্ঞাসা করেছিলাম যে তারা কখন বুঝতে পারলেন যে ঢাকাতে কিছু একটা ঘটতে যাচ্ছে। তো তখন সাইমন আমাকে বলেছিল যে তারা আসলে 25 তারিখ বিকাল নাগাদ, বললে থমথমে একটা বিকাল ছিল, এই 25 তারিখ বিকাল নাগাদই তারা জানতে পারেন যে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করেছে। তো ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করেছেন এটা এটা তারা জানতে পারেন। এবং তখনই সাইমন প্রিং আমাকে একটা ইংরেজি প্রবাদ বলেন, একটা বলে চিপস আর ডাউন। চিপস আর ডাউন এটা এটা একটা ইংরেজি প্রবাদ। এর অর্থ এখানে কোনো লাইন নেই বাবা। এর অর্থ সাইমন আমাকে বলেছিল যে যখন কোনো কিছু খারাপ কিছু ঘটতে যায় সেটাকে ইংরেজিতে বলা হয় চিপস আর ডাউন। তখন তারা আমাকে বলল যে আহ, তারা তারা নিশ্চিত হলো যে ঢাকার বুকে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। ওকে আমি সামনের দিকে যাই। আর 25 মার্চ কাল রাতে তো আহ 25 মার্চ কাল রাতে তো ক্র্যাকডাউন হলোই। 25 মার্চ কাল রাতে ক্র্যাকডাউন হলো 26 মার্চের প্রথম প্রহরে। ওই সময়টা ওই সময়টা সাইমন এবং মিশেল তারা লুকিয়ে থাকলো অপারেশন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। তারপরে 26 তারিখে তারা কিন্তু বেরোতে পারেনি। 26 তারিখেও কিন্তু তারা কিন্তু ওই শহর মানে আহ ইয়েতেই লুকিয়েছিল, হোটেলেই লুকিয়েছিল। তারপরে 27 তারিখ, কারণ 26 তারিখে কারফিউ ছিল, 27 তারিখে তাদের পক্ষে আসলে বের হওয়া সম্ভব হয়। 27 তারিখে তারা তারা আসলে রিপোর্টিং এর জন্য বেরোতে সক্ষম হয়, তারা ঢাকা ইউনিভার্সিটি এলাকায় যেতে সক্ষম হয়। ওকে, তো 27 তারিখ তারা বেরোলো কিভাবে? সাইমন আমাকে জানায় যে আপনারা জানেন যে প্রত্যেকটা আহ প্রত্যেকটা বড় বড় হোটেলে কি থাকে? বেকারি, এই যে পেস্ট্রি বেকারি, এই যে খাবারের যে বিষয়গুলো থাকে, এই খাবারগুলো পরিবহনের জন্য ছোট ছোট ভ্যান থাকে। তো 27 তারিখে এমন একটা ভ্যানে করে সাইমন এবং মিশেল তারা তারা তোমার ক্লাস হচ্ছে তো? তোমার ম্যাডাম ঠিক আছে, তোমার ক্লাস ও আচ্ছা, আমার ছেলে আমাকে শিশু করে দিয়ে গেছে। ঠিক আছে, ওকে। ওকে, তো 27 তারিখে তারা আসলে ওই পেস্ট্রি ভ্যানে করে পোশাক পরিবর্তন করে পাঞ্জাবি পরে তারা আসলে ঢাকা শহর দেখতে বেরোয় এবং ঢাকা শহরের যে গণহত্যা, ঢাকা শহরের যে ধ্বংসযজ্ঞ তারা সেটা দেখতে বের হয়। এবং এই দেখতে বের হওয়ার মধ্যে তারা প্রথমেই যেখানে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে তারা জহুরুল হক হল, ব্রিটিশ কাউন্সিল এরিয়া এবং 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 জগন্নাথ হল এবং টিচার্সদের কিছু কোয়ার্টার যেখানে কিছু টিচারদেরকে হত্যা করা হয়েছিল, সেই এলাকাটা তারা ঘুরে দেখে। এবং ঘুরে দেখার পরে এই প্রতিবেদনটি তারা তৈরি করে, যে প্রতিবেদনের নাম হচ্ছে ট্যাঙ্কস ক্র্যাশ রেভলিউশন ইন ইস্ট পাকিস্তান, 7,000 স্ল্যাক্টার্ড হোম বার্ন।
এই প্রতিবেদনটি সাইমন জন ব্রিং তৈরি করে। এখন এখন কথা হচ্ছে এই প্রতিবেদনটি প্রকাশিত হয় ডেইলি টেলিগ্রাফে। টেলিগ্রাফে 30 মার্চ প্রতিবেদনটি প্রকাশিত হয়। এটা ছিল অপারেশন সার্চলাইট নিয়ে প্রথম প্রতিবেদন। এরপরও প্রতিবেদন হয়েছে, এরপরও অনেক প্রতিবেদন করেছেন। যেটা হচ্ছে প্রথম একজন রিপোর্টার যিনি যিনি সরেজমিন প্রত্যক্ষ করে এই প্রতিবেদনটি তৈরি করেছেন, এই প্রতিবেদনটি প্রকাশিত হয়। আচ্ছা, এখন আসেন এই প্রতিবেদনটি তৈরি করা এবং এই প্রতিবেদনটি লেখা। আমি প্রতিবেদনটা একটু আপনাদেরকে একটু দেখাই, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। এই প্রতিবেদনটি আমি আপনাদের জন্য দিয়ে রাখবো। হ্যাঁ, আপনারা কি পেজটা দেখতে পাচ্ছেন? একটা পেজ দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে এই প্রতিবেদনটি পুরোপুরি আছে। হ্যাঁ, এই প্রতিবেদনটি আমি আপনাদের পেজে দিয়ে রাখবো। এটা একটু আপনাদের পড়তে হবে। হ্যাঁ, কারণ এটা অপারেশন সার্চলাইট নিয়ে এটা ওয়ান অফ দ্য কি রিপোর্ট, এটা আমাদের ইতিহাসের অংশ আর কি। হ্যাঁ, ইতিহাসের বড় অংশ। তো এই প্রতিবেদনটি আপনারা একটু পড়ে দেখুন। আচ্ছা, যাই হোক, তো এই প্রতিবেদনটি তৈরির পেছনে গল্পগুলো ছিল খুব অন্যরকম। গল্প বলতে আমি বোঝাচ্ছি, এই প্রতিবেদনে হঠাৎ করেই সাংবাদিকরা বসে থেকে তৈরি করতে পারেনি। কারণ সাইমন জন ব্রিং যখন তার সহকর্মী বা তার সাথে ছিল মিশেল লরেন্ট এপির ফটোগ্রাফার, সেও রয়ে গিয়েছিল। এখন ঢাকা থেকে সব সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে 25 মার্চ কাল রাতের আগেই ঢাকা থেকে সাংবাদিকদের বহিষ্কার করা হয়েছে। এখন এই যে সাংবাদিক যারা রয়ে গেল, তাদের তো ঢাকা থেকে বের হওয়াটা খুব মুশকিল। কারণ সিদ্দিক সালিক ঘোষণা দিয়েছে। মেজর সিদ্দিক সালিক তখন ছিল হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর প্রেস লিয়াজো অফিসার। সিদ্দিক সালিকের কথা আপনারা অনেকেই শুনেছেন। সিদ্দিক সালিকের একটা বই আছে, সেই সম্পর্কে আপনারা জানেন। সিদ্দিক সালিকের ভূমিকা নিয়েও আপনারা অলরেডি শুনেছেন হয়তো। তো মেজর সিদ্দিক সালিক আগেই ঘোষণা দিয়েছেন যে এটা হচ্ছে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে কোনো সাংবাদিক যদি ঢাকা শহরে অবস্থান করে, বিদেশি সাংবাদিক যদি ঢাকা শহরে অবস্থান করে, তাহলে তার প্রাণ নাশের ঘটনা ঘটতে পারে, তো এই যে ঘটনাটা ঘটতে পারে, প্রাণ নাশ হতে পারে, এই হুমকিটা কিন্তু মাথার উপর নিয়েই, মুখে নয় মাথার উপর নিয়েই সাইমন জন ব্রিং, মিশেল লরেন তারা কিন্তু ঢাকা শহরে রয়ে যায়। এখন 27 তারিখে তারা যখন এই এরিয়া বলতে ইকবাল হল, যেটার নাম এখন জহুরুল্লাহ হল, জগন্নাথ হল, ঢাকা ইউনিভার্সিটির টিচার্সদের আবাসিক এলাকা এবং পুরাতন ঢাকা, এই পুরো এলাকা কাভার করে এসে তারা যখন হোটেলে ফিরেছেন, হোটেলে এসে তাদের লুকিয়ে থাকার মতো অবস্থা। হোটেলে যখন তারা ছিলেন, তারপরে কিন্তু তাদের বড় একটা চিন্তা ছিল কিভাবে তারা ঢাকা থেকে বের হবেন। কারণ এইগুলো তারা প্রকাশ করবেন কিভাবে? প্রকাশ তো করতে হবে, তাই না? তো ছবি তুলেছেন মিশেল লরেন্ট, এপি ফটোগ্রাফার। সেই ছবিগুলো তো গণহত্যার দলিল। যে ছবিগুলো আমরা হারিয়ে ফেলেছি, সেই ছবিগুলো কারণ মিশেল লরেন্ট, আমি যত জানি 8 রোল ছবি তুলেছিলেন মিশেল লরেন্ট, যার মধ্যে সে অর্ধেক ছবি একটা এমবাসির মাধ্যমে জার্মানির বনে পাঠিয়েছিল, কিন্তু সেই ছবি আর জার্মানির বনে পৌঁছাতে পারেনি। খুব সম্ভবত পাকিস্তান সেনাবাহিনী জেনে যায় যে বিদেশি সাংবাদিক অবস্থান করছে এবং ডিপ্লোম্যাটিক ট্যাগ লাগিয়ে যে সকল জিনিসপত্র ঢাকা থেকে পাস হতো বা বের হওয়ার সুযোগ তৈরি হয়েছিল, তখনই হয়তো সেই ছবিগুলো ধরা পড়ে যায়, যে ছবিগুলো চিরতরে নষ্ট হয়ে যায়। আপনি খেয়াল করে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় 1971-এ গণহত্যার কয়েকটা স্পট ছিল। 25 মার্চ কাল রাতের যে ক্র্যাকডাউন, সেই স্পটগুলো কি? স্পটগুলো ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়,
তারপরে ছিল হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন্স, তারপরে ছিল হচ্ছে ইপিআর অর্থাৎ পিলখানা, আর ছিল বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি। এই যে ৪টা পয়েন্ট, এই ৪টা পয়েন্টের মধ্যে সবচাইতে বেশি ধ্বংসযজ্ঞ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎসংলগ্ন কয়েকটা বস্তি ছিল সেই এলাকা। কিন্তু সেখানকার গণহত্যার কোনো ছবি কিন্তু আমাদের হাতে নেই। সেখানকার গণহত্যার কোনো ধরনের ছবি কিন্তু আমাদের হাতে নেই। আমরা যে ছবিগুলো দেখি সেই ছবিগুলো অন্যান্য জায়গার ছবি। শুধুমাত্র একটা ছবি দেখা যায় জহুরুল হক হলের, যেখানে সারিবদ্ধভাবে কিছু মরদেহ রাখা আছে। এই ছবিটা আমরা পাই, কিন্তু বেশি ছবি কিন্তু নেই। এই ছবিগুলো মিশেল লরেন্ট তুলেছিলেন। দুর্ভাগ্যবশত সেই ছবিগুলো চিরতরে হারিয়ে গেছে। সেই আ গণহত্যার নমুনাগুলো চিরতরে হারিয়ে গেছে। একটু লাইন থাকবেন। হ্যালো? হ্যাঁ? সাথী বলেন। হাসিয়া দাদা আচ্ছা, চিঠি রাখেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওকে। আর থাকবেন শেষ যাও তোমার কাজ করো মা, তোমার কাজ করো। বাবা হুম? না, তোমার কাজ শেষ হয়নি। এই যে তোমার প্রিয় ম্যাডাম, সবাইকে হ্যালো বলো, সবাইকে হ্যালো বলো। বলো তোমরা সবাই ভালো আছো? যাও, যাও, যাও। হাই আইমান। তুমি যাও। এই তোমাকে হাই বলেছে আইমান। তোমাকে হাই বলেছে। তুমি হ্যালো বলে যাও। হ্যালো বলে কেমন আছো? যাও। ও খুবই এর মধ্যে আছে আরকি। হ্যাঁ। আপনাদের ক্লাসে আসে খুব ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ। সরি, কিছু মনে করবেন না। স্যার কোনো সমস্যা নেই। স্যার আমি ভাবছিলাম আজকে আড্ডা দিবেন। আচ্ছা। না, একটু তো পড়াশোনা করা দরকার। হ্যাঁ, একটু পড়াশোনা করা দরকার। হ্যাঁ, একটু পড়াশোনা করা দরকার। আড্ডা তো হতেই পারে। একটু পড়াশোনা করা দরকার। তো যাই হোক, তো তারপরে তারা তো সেই ছবিগুলো তুলেছিল আরকি, হ্যাঁ? যে মিশেল লরের ছবি তুলেছিল, সাইমন জন রিং অনেক নোট নিয়েছিল। তারপরে তারা ঢাকা থেকে বের হওয়ার পথ খোঁজে যে ঢাকা থেকে তারা বের হবে কিভাবে। তো এইটা এইটা তখন পাকিস্তান সেনাবাহিনী তখন ঢাকা থেকে যারা বেরোচ্ছিলেন তাদের নামের এগেইনস্ট এ টিকিট তো থাকতই। টিকিটের সাথে নম্বর ইস্যু করত। নম্বর। এটা সাইমনের এই বইটাতে সাইমন খুব করে বলেছেন আমাকে গল্প করে, হ্যাঁ? এই বইটাতে লিখা আছে। আপনারা কেউ ইন্টারভিউটা একবার পড়তে পারেন। এই বইটা সেমিনারেও আছে। একবার যদি কখনো সুযোগ হয় এটা একবার পড়লে আপনাদের একটু কাজে লাগবে আরকি, হ্যাঁ? তো সাইমন এবং মিশেলের কাছে টিকিট ছিল কিন্তু নম্বর ছিল না। কারণ তখন তারা পাকিস্তান সেনাবাহিনী আলাদা করে নম্বর ইস্যু করত। বুঝতে পেরেছেন? যে যারা ঢাকা থেকে বেরোচ্ছে। তো এক জার্মান দম্পতি তাদেরকে ২ টা নম্বর দেয়। যেই নম্বর নিয়ে তারা ঢাকা থেকে বেরোতে পারে। তো তখন তারা এয়ারপোর্টে যান। এয়ারপোর্টে যাওয়ার আগে সাইমন জন প্রিং ব্রিটিশ কাউন্সিলে গিয়েছিলেন। যাতে ব্রিটিশ কাউন্সিল তাকে হেল্প করতে পারে যাতে সে ঢাকা থেকে বেরোতে পারে। সাইমন জন প্রিং গিয়েছিলেন ব্রিটিশ হাই কমিশন যে সে আটকা পড়ে আছে সে যাতে যথাযথভাবে আ ঢাকা থেকে বেরোতে পারে সেজন্য তার সহযোগিতা কামনা করেছিলেন। কিন্তু এই ২ জায়গা থেকেই তিনি কোন সহযোগিতা পাননি। ওকে? তো ঢাকাতে ঢাকাতে মনে হয় ব্রিটিশ হাই কমিশনে গিয়েছিলেন আর আ আর আ ব্রিটিশ কমি আ আ কি বলে উম ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা মনে হয় চেয়েছিলেন খুব সম্ভবত ইয়ে থেকেও করা ওটার নাম কি? আ ভুলে গেলাম। কলম্বো থেকেও হেল্প চেয়েছিলেন। সেখানেও সে হেল্প পায়নি। তো যাই হোক, তখন তাদের কি হলো? তখন তাদের বের হওয়ার একটা আ চেষ্টা তারা শুরু করল। তারা বিমানবন্দরে গেল। বিমানবন্দরে তাদের তাদের জন্য একটু সুবিধা ছিল। কারণ বিমানবন্দরে যারা দায়িত্বে ছিল, তারা ছিল হচ্ছে আ এয়ার ফোর্সের অফিসার। তো এয়ার ফোর্সের অফিসাররা একটু হয়তো নরম হয়। এয়ার ফোর্স অফিসাররা একটু হয়তো একটু হয়তো অন্যরকম হয়। একটু হয়তো কম কর্কশ হয়।
আর এয়ারফোর্স অফিসাররা হয়তো এইদিকে সিদ্দিক সালিকের নেতৃত্বে কিভাবে সাংবাদিকদেরকে বহিষ্কার করা হয়েছে সেই ঘটনার প্রবাহ হয়তো তারা নাও জেনে থাকতে পারেন। তো ফলে তারা আ এয়ারপোর্টে যান এবং সুবিধাই পান। এয়ারপোর্টে যে সাইমন জন কিং এর কাছে কিছু ম্যাপ ছিল এই আ পূর্ব পাকিস্তানের বা বাংলাদেশের, সেই ম্যাপগুলো ব্যবহার করে সে টুরিস্ট বলে সে আসলে চেষ্টা করে যে সেখান থেকে বের হওয়ার জন্য। এবং তখনকার রুটটা ছিল ঢাকা, ঢাকা থেকে কলম্বো, কলম্বো থেকে করাচি, করাচি থেকে অন্য ডেস্টিনেশন। তার মানে হচ্ছে প্লেনটাকে আগে যেতে হবে, যেহেতু ইন্ডিয়ার এয়ার স্পেস বন্ধ ছিল, প্লেনটা ১ম যাবে হচ্ছে কলম্বো, কলম্বো থেকে করাচি, তারপরে সেখান থেকে দুবাই, সেখান থেকে থাইল্যান্ড, অন্যান্য জায়গায় যাওয়ার তাদের ডেস্টিনেশন ছিল। তো যাই হোক, তো তারা যখন আ এই এয়ারপোর্ট পার হলো, তারপরে যখন কলম্বো পৌঁছালো, কলম্বো পৌঁছেও সাইমন জন ব্রিং ব্রিটিশ কাউন্সিল এবং ব্রিটিশ হাই কমিশনের সহযোগিতা কামনা করে। তো সেখানেও তারা সহযোগিতা পায়নি। কিন্তু তারপরে তারা আবারও সেখান থেকে যায় হচ্ছে করাচিতে। তো করাচিতে যখন যেয়ে তারা পৌঁছালো করাচিতে, তখন যেয়ে আসলে তারা বিপদে পড়ে। কারণ করাচিতে যাওয়ার পরেই তাদেরকে একেবারেই কি বলা যায়? শব্দটা আমি কিভাবে বলব? একেবারেই পরিপূর্ণভাবে, একেবারেই পূর্ণাঙ্গ শরীর তল্লাশি করে তাদেরকে চেকআপ করা হয়। আমি বলতে চাই শব্দটা এরকম যে আসলে তাদের সকল প্রকার কাপড়-চোপড় ছাড়া তাদেরকে চেকআপ করা হয়। তো এই চেকআপ যখন হয় তখন আসলে তারা অলমোস্ট ধরা পড়ে যাচ্ছিলেন। ঠিক আছে? তখন সাইমন জন গ্রিন সবকিছু দেখে অনেক ধরনের তর্ক করে, অনেক ধরনের কোনো কিছু করে তিনি ছাড় পাওয়ার চেষ্টা করেন। তারপরে যেটা ঘটে সেটা হচ্ছে আ তার নোটস গুলো, সে যে নোট নিয়েছিল, তার রিপোর্টিং এর যে নোট নিয়েছিল, সেই নোটগুলো মোজার মধ্যে রাখা ছিল এবং যখন তার কাপড়-চোপড় খুলতে বলা হয়, ওই নোটগুলো মোজার মধ্যে রেখেই সে খুলতে পারে একটা বিশেষ পদ্ধতিতে এবং সে নোটস গুলো সে রক্ষা করতে পারে। নোটস গুলো রক্ষা করতে পারে। কিন্তু এটা মিশেলের জন্য খুব কঠিন ছিল। কারণ মিশেলের সাথে ক্যামেরা ছিল। মিশেল বারবার বলছিল সে টুরিস্ট। সেটা বোঝানো সম্ভবপর হচ্ছিল না। মিশেলের যে বাট বাট ক্যামেরার যে রোল গুলো ছিল অর্থাৎ ছবিগুলো ছিল সেগুলো সে জব্দ করে ফেলে। ঠিক আছে? ফলে মিশেলের পক্ষে আসলে আর ছবিগুলোকে বাঁচানো সম্ভবপর হয়নি। তো এভাবে সেখান থেকে তারা ছাড়া পায় এবং ছাড়া পেয়ে তারা প্লেনে ওঠে এবং সেই প্লেন থাইল্যান্ড যায় সেখান থেকে। যখন থাইল্যান্ড যায়, যাওয়ার পথেই বিমানের মধ্যেই সাইমন জন ব্রিং তার নোটগুলো বের করে তার রিপোর্ট লিখা শুরু করে, রিপোর্টটা তৈরি করে এবং তারপর আ ৩০ মার্চ এই রিপোর্টটি এই 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 গণমাধ্যমের এই বিশেষ রিপোর্টটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এই রিপোর্টটি টেলিগ্রাফ প্রকাশ করে। তো এই ছিল মূল গল্পটা, হ্যাঁ? এই গল্পটা আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, এই বইটা আমি লিখেছি বলে নয়। আ এই বইটাতে সাইমন জুডিং এর যে ইন্টারভিউটা আছে, এই বইটা আপনাদের সেমিনারে অনেকগুলো কপি আছে। আপনারা যদি একটু এই সাইমন জন ব্রিং এর ইন্টারভিউটা যদি একটু একবার পড়েন, এর মধ্যে অনেকগুলো ইন্টারভিউ আছে। উম আমার মনে হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের অংশের অংশের একটা বড় বিষয় যে একজন বিদেশি সাংবাদিক কিভাবে অবদান রেখেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে, সেটা হয়তো আপনারা আ জানতে পারেন বা জেনে যেতে পারেন। তো আমি আপনাদের অনুরোধ করব এটা আরেকটু পড়া যাতে জানা। তো এই হচ্ছে অবস্থান। আমি একটু আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন প্রত্যাশা করছি আজকে। যদি কিছু প্রশ্ন করেন এই বিষয়ে, সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েই ক্লাসটা আজকে শেষ করা যেতে পারে আরকি। কারো কোনো প্রশ্ন? আপনারা কেউ কোনো প্রশ্ন করছেন না? আসলে অনেকদিন পর ক্লাস এবং আমরা 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 কি বলা যায়? আমরা অনলাইনে ক্লাস করতে ক্লান্ত, সেটাও একটা দিক। আর ভালোও লাগছে না অনেক কিছু, সেটাও একটা দিক। আমরা অনেকদিন পরে ক্লাস করছি। আমার ক্লাস নেওয়ার নরমাল যে ফ্লো সেটাও একটু ঘাটতি হয়েছে। তো সবকিছু মিলে হয়তো একটু সীমাবদ্ধতা আমাদের নানা রকম, সেগুলো তো আছেই। তারপরে একটু জানতে চাই যদি আপনারা আজকে যে বিষয়টা আমরা পড়লাম, সে বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন করেন, যেকোনো প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমরা শেষ করতে পারি আরকি আজকের ক্লাস।
কোনো প্রশ্ন কোনো প্রশ্ন কোনো প্রশ্ন না করলে তো মুশকিল, আমি তো একটু বিপদে পড়ে যাই, আমি কি পড়াই সেটা নিয়ে তো আবার একটু ভয়ে পড়ে যাই। তো তো যাই হোক যদি প্রশ্ন না থাকে তাহলে আমি বলে রাখি আপনাদেরকে, আমি এই রিপোর্টটা আপনাদের আমি ওখানে আপ করে দিয়ে রাখবো। ইভেন যে স্লাইডটা আমি ব্যবহার করেছি, আপনারা যদি পরে নিজেরাও একটু দেখতে চান, সেই স্লাইডটাও আমি আপনাদের পেজে আপ করে দিয়ে রাখবো, যাতে আপনার পরে কখনো কাজে লাগলে ব্যবহার করতে পারেন। আ সেটা আমি করে দিয়ে রাখবোনি। আর আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন জাগে সেটা আমি শুনতে পারলে ভালো হয়। হ্যাঁ? আর পরবর্তী ক্লাসে আমরা অ্যান্টনি মাসকারেনহাসের জেনোসাইড রিপোর্ট, যেটা আরকি প্রতিবেদন নামে জেনোসাইড, সেটা সম্পর্কে একটু পড়াশোনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জাহিন কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, কেমন আছেন স্যার? হ্যাঁ, জাহিন ভালো আছি, বলেন। স্যার আমাদের ক্যাম্পাস খুলবে কবে নাগাদ, বা আর আচ্ছা, আমাদের পরীক্ষার আগে ক্লাসগুলা কি আমরা ফিজিক্যালি পাবো কিনা, রিভিউ এরকম কোন আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমরা প্রথম দিকেই দিয়েছি। তারপর আপনি প্রশ্ন করলেন, আবারও উত্তরটা দিয়ে রাখি। সেটা হচ্ছে, আজকে তো আপনারা মাননীয় উপাচার্য মহোদয়কে পাচ্ছেন। আজকে নতুন উপাচার্য মহোদয় আজকে দায়িত্ব নিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো আমি যতদূর জানি যে আজকে স্যার দায়িত্ব নিলেন এই সপ্তাহের মধ্যেই, হয়তো আজকে কি বার, আজকে বুধবার, কালকে যদি বৃহস্পতিবার, কালকে যদি নাও হয়, আগামী রবি সোমবার একটা একাডেমিক কাউন্সিলের মিটিং হবে। একাডেমিক কাউন্সিল আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে বড় ফোরাম। এই ফোরামের একটা মিটিং হবে। এই ফোরামের মিটিং এ ডিসিশনটা হবে আরকি। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যেহেতু আপনারা যেহেতু হলে থাকেন না, আপনারা যেহেতু বাসা থেকে আসবেন, তো সেহেতু আপনাদেরকে একটা সময় দিয়ে, আপনাদের জন্য একটা সময় দিয়ে আপনাদের পরীক্ষা নেয়ার ব্যবস্থাটা হওয়া আরকি, হ্যাঁ? পরীক্ষাটা হয়তো জুন মাসের শেষেই হতে পারে। আবার জুন মাসের ধরে নেন ৩০ জুন থেকে আপনাদের ফাইনাল পরীক্ষা। ব্যাপারটা যে এমন হয়, ৩০ জুন থেকে জি যখন স্যার। ফাইনাল পরীক্ষা এমন হয়, আমি যতদূর জানি তার আগের ২ সপ্তাহ আপনাদের ক্লাস হবে। ২ সপ্তাহ আপনাদের ক্লাস হবে। আর এই ২ সপ্তাহ ক্লাসের মধ্যেই যাদের মিড টার্ম বাকি আছে, মিড টার্মের সমস্যা আছে, সেগুলোর সমাধান হবে। মিড টার্ম পরীক্ষা হবে। মিড টার্ম পরীক্ষা হয়ে সকল রেজাল্ট গুলো তৈরি হয়ে রেডি হয়ে যাবে। তারপর আপনাদের পরীক্ষা হবে। এটা হচ্ছে আর স্যার আমাদের সম্ভাব্য একটা প্ল্যান। এটা সম্ভাব্য, এবং এটা অনেকগুলো যদি কিন্তুর উপর নির্ভরশীল। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, স্যার। বলেন। আর স্যার আমাদের ক্লাস অ্যাটেন্ডেন্স এই বিষয়গুলা কিভাবে নিবেন স্যার? না, ক্লাস অ্যাটেন্ডেন্স আপনাদের প্রথমকার কাজ হবে তো হচ্ছে আপনার ইয়েটা, আ আগের সেমেস্টারে যে পরীক্ষাটা দিয়েছেন, ক্লাসটা দিয়েছেন। জি জি স্যার। সেটার তো ধরেন আ বেশিরভাগ ক্লাসই তো সরাসরি হয়ে গেছে। ওটা ৪ থেকে ৫ টা ক্লাস আপনারা করেছেন অনলাইন, তাই না? বা ৬ টা ক্লাস আপনারা অনলাইনে করেছেন। বেশি ক্লাস তো জি করেননি। স্যার। তো সেগুলো আমি আমার মতো করে দেখে, যাতে আপনাদেরই সুবিধা হয়, আপনারা যাতে একটু প্রিভিলেজ পেতে পারেন এই বিপদের সময়। সেভাবে দেখে সিদ্ধান্ত নিয়ে ওগুলো আমি করে দিব। কোন সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কারো কোনো প্রশ্ন? তাহলে শেষ করা যাক। ঐশ্বর্য কি বলেন? ঐশ্বর্য, শেষ করা যাক? নাকি বলেন আর কোনো প্রশ্ন আছে কিনা ঐশ্বর্য? বা কোনো কিছু জানতে চান কিনা? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়াসাম, লিমন বলেন। কিছু বলবেন? আচ্ছা। তাহলে আমরা শেষ স্যার, করি আজকে, হ্যাঁ? জি স্যার। লিমন, আপনার লাইনটা ক্লিয়ার না। একটা স্যার ইয়া ব্যক্তিগত স্যার, আপনাকে অনেকদিন স্যার যমুনা দেখি লিমন, আমি স্যার, এই জন্য আচ্ছা লিমন, আমি আমি স্যার আমি হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার কথাটা লিমন। আমি টেলিভিশনে স্যার এখন চাকরি, শুনুন। হ্যাঁ, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি।
আমি টেলিভিশনের চাকরিটা গত 2-3 মাস হলো ছেড়েছি আর কি। হ্যাঁ স্যার অনেকদিন আপনাকে স্যার যেহেতু হ্যাঁ 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 আমাদের জুমেও ক্লাস নেই স্যার আপনাকে যমুনা টেলিভিশনে দেখি নাই। হ্যাঁ 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 আমি গত ফেব্রুয়ারি মাস থেকে এই- যমুনা টেলিভিশন চাকরি ছেড়েছি। স্যার আমার ফ্যামিলির প্রেশারের কারণে দোয়া রাখবেন যাতে আমি একটু ফ্যামিলির কাজগুলো সেরে উঠতে পারি, আর পরবর্তীতে কোনো টিভিতে যাওয়া যেতে পারে, সেই সুযোগ হবে কিনা জানি না, জি স্যার। না হলেও সমস্যা নেই। হ্যাঁ, তো আপনারা দোয়া রাখবেন আমার জন্য। হ্যাঁ জি স্যার। হ্যাঁ স্যার তো ঠিক আছে, রাখি তাহলে, ভালো থাকবেন আপনারা। জি স্যার। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। বাই বলো, বাই 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 বাই। বাই বাই বলছে। বাই আইমান। বাই বাই আয়মান। বাবা হুম, বাবা তোমাকে চেনে তো সবাই। বাই। এখানে এমন যারা কথা বলে এখানে গ্রিন গ্রিন আছে কেন? ওটা ওইভাবেই আসে। সবাইকে বাই বলো, আমার ফুলে যেমন গ্রিন গ্রিন আছে না? সবাইকে বাই বলো। বাই আইমান। বাই আয়মান। বাই 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 বাই। ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।